চিকিৎসাবিদ্যার অগ্রগতির এই সময়ে কেবল অঙ্গ প্রত্যঙ্গ নয়, প্রতিস্থাপন করা হচ্ছে মানুষের গোটা মুখমণ্ডল। যুক্তরাষ্ট্রে এমনই এক সফল অস্ত্রোপচার শেষে স্বাভাবিক জীবন পেয়েছেন দমকল কর্মী প্যাট্রিক হার্ডিসন। তার মাথার পুরো ত্বক, কান ও চোখের পাতা আসলে আরেকজনের। রাত ৯টায় বাংলাদেশে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি খালেদ মহিউদ্দিন। সবশেষে খবর, আলোচনা, বিশ্লেষণ নিয়ে থাকছি আমি কাজী মহুয়া। খেলার মাঠের হার জিত এবং আনন্দ বেদনার খবর নিয়ে আছেন রুবাইদ ইফতেখার। প্রথমে জানিয়ে দিচ্ছি শিরোনাম। মুজাহিদের ফাঁসির রায় পুনর্বিবেচনা নিয়ে আদেশ কাল, সালাউদ্দিনের আবেদনের শুনানি ও বুধবারের কার্যতালিকায়। সন্ত্রাসী ও জঙ্গি নির্মূলে গোয়েন্দা তথ্য বিনিময় করবে বাংলাদেশ ও ভারত, বন্দি বিনিময়, সীমান্ত হত্যা বন্ধে মতৈক্য। ঘরের মাঠে বাংলাদেশের ১ গোল কম খাওয়ার সান্ত্বনা, ৪-০ গোলের অনায়াস জয় অস্ট্রেলিয়ার। রাত ৯টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়, প্রতি টন ভারতীয় পণ্যের মাসুল ১৯২ টাকা। রাত ৯টার বাংলাদেশে আপনাদের মতামত আপনারা ফেসবুক, টুইটার এবং আমাদের SMS এর মাধ্যমে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি খবরের পরের অংশ। মানবতা বিরোধী অপরাধী আলী আহসান মাহমুদ মুজাহিদের ফাঁসির রায় পুনর্বিবেচনা নিয়ে কাল আদেশ দেবে আপিল বিভাগ। মঙ্গলবার আসামি ও রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনেছে আপিল বিভাগ। এরপরই কাল আদেশ দেওয়ার সিদ্ধান্ত জানায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ ৪ বিচারকের বেঞ্চ। ১৯৭১ সালের ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত চলে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড। ওই বছরেরই অক্টোবরে পাক বাহিনীর সহযোগী সংগঠন আলবদর বাহিনীর প্রধান হন আলী আহসান মুজাহিদ। তার পরিকল্পনা ও নেতৃত্বে চলে একের পর এক শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিক, ডাক্তারসহ বুদ্ধিজীবী নিধনযজ্ঞ। সুনির্দিষ্টভাবে বুদ্ধিজীবী হত্যার এ অভিযোগ থেকে বাঁচতেই রিভিউ আবেদন করেন মুজাহিদ। তার আইনজীবীর দাবি, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে মুজাহিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো প্রমাণ দেয়নি রাষ্ট্রপক্ষ। এই আলবদরা সরাসরি সেনাবাহিনীর আওতায় ছিল, একে নিয়াজির আওতায় ছিল। অতএব এই ক্ষেত্রে যে অপরাধ হয়েছে সেই অপরাধের দায়িত্ব সে যদি স্পেসিফিক ওভারড্যাক্ট তার বিরুদ্ধে না থাকে, তাহলে এই দায়িত্ব তার ঘাড়ে চাপানো দেওয়া যাবে না। তবে প্রধান বিচারপতি SK সিনহা রাষ্ট্রপক্ষের সাক্ষীর বক্তব্যে মুজাহিদের মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকাণ্ডের বিষয় তুলে ধরেন। খন্দকার মাহবুব হোসেনকে তিনি স্মরণ করিয়ে দেন যে সম্প্রতি নির্যাতন কেন্দ্রের প্রহরীর তালিকায় নাম পাওয়া যাওয়ার পর জার্মানিতে ৯৪ বছরের এক নাৎসির বিচার করা হয়েছে। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, বুদ্ধিজীবী হত্যা একটি পরিকল্পিত ও সংগঠিত অপরাধ। আলবদর বাহিনীর প্রধান হিসেবে আসামি মুজাহিদের নেতৃত্বেই ওই হত্যা হয়। মুক্তিযোদ্ধারা ভারতের দালাল উল্লেখ করে তাদের হত্যা করতে মুজাহিদের দেয়া নির্দেশ তার দলের পত্রিকা সংগ্রামে প্রকাশ পায়। মোহাম্মদপুর ফিজিক্যাল ট্রেনিং কলেজ সেন্টারে মুক্তিযোদ্ধাদের উপরে কীভাবে বর্বর নির্যাতন করা হয়েছে তার বর্ণনা বিভিন্ন বইতে এসছে, বিভিন্ন সাক্ষীও দিয়েছে। সেখানে মুজাহিদ কেন যাবেন গোলাম আজমের সাথে, মতিউর রহমান নিজামীর সাথে? এতে স্পষ্ট প্রতীয়মান হয় যে এই বুদ্ধিজীবীদের নিধনের সাথে তার সম্পৃক্ততা ছিল। অ্যাটর্নি জেনারেল বলেন, বুদ্ধিজীবীদের হত্যার জন্য মুজাহিদের ফাঁসি না হলে শহীদদের প্রতি অবিচার হবে। এটা দেখা যাক। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদনের শুনানি আজ হয়নি। আবেদনটি আপিল বিভাগে বুধবারের কার্যতালিকায় রয়েছে। আসামি পক্ষের আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবারের শুনানি মুলতবি রাখেন প্রধান বিচারপতি SK সিনহা সহ ৪ বিচারকের বেঞ্চ। পরে সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, বিষয়টির উপর শুনানি হবে বুধবার। গত ২৯ জুলাই মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আপিল বিভাগ তাকে মৃত্যুদণ্ড দেয়। এরপর ৩০ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন করেন সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী। তার আইনজীবী আগামীকাল এটা শুনানি করবেন এই মর্মে বলায়, সেটা আগামীকালের জন্য নির্দিষ্ট করা আছে এবং আগামীকাল আশা করি সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ পিটিশনের শুনানি হবে।
মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর আপিলের পরবর্তী শুনানি হবে কাল। মঙ্গলবার শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ আপিল বিভাগের 4 বিচারকের বেঞ্চে আদেশ দেয়। গত বছরের 29 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 নিজামীকে মৃত্যুদণ্ড দেয়। পরে তিনি সর্বোচ্চ আদালতে আপিল করেন। গত 9 সেপ্টেম্বর শুরু হয় আপিলের শুনানি। চট্টগ্রামে 5 বছরের এক শিশুকে হত্যার দায়ে 4 জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। 3 বছর আগের এই মামলায় খালাস পেয়েছেন এক আসামি। সকালে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মহিতুল হক নাম এই রায় দিয়েছেন। 2012 সালের 17 ডিসেম্বর চট্টগ্রামের হালিশহর থেকে অপহৃত হয় 5 বছরের শিশু ইয়াসির আরাফাত আবির। এরপর পালানোর সময় ইয়াসিরের কান্না থামাতে না পারায় অটোরিকশার ভেতরেই মুখে চাদর দিয়ে ও গলা টিপে তাকে হত্যা করা হয়। মরদেহ পাওয়া যায় রাস্তার পাশে। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় মামলা করেন তার বাবা। আলোচিত এই মামলায় 4 আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এই আসামিদের বিরুদ্ধে এই শিশুকে অপহরণ, মুক্তিপণ আদায় এবং পরবর্তীতে তাকে হত্যা করার অপরাধ প্রমাণ করতে পেরেছি। এই 5 জন আসামির মধ্যে 4 জন আসামিকে আদালত বিভিন্ন ধারায় দণ্ডিত করে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে এক আসামি খালাস পাওয়ায় পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি নিহত শিশুর পরিবার। যে সিএনজিতে নিছে ওই সিএনজির ড্রাইভার ছিল ইদ্রিস। তাহলে একজন ড্রাইভার আর একজন আমার বাচ্চার, আমার ছেলের মা সাহায্যে, তাহলে সে কিভাবে দায় মুক্তি পায়? সে তো কখনো দায় মুক্তি পায় না, ক্ষমা পায় না। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জনের মধ্যে ফারুক, আনোয়ার ও ইদ্রিস আদালতে উপস্থিত ছিলেন। সুজন নামে আরেকজন এখনো পলাতক। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এদিকে সিলেটে স্কুল ছাত্র আবু সাইদ হত্যা মামলায় বিমানবন্দর থানার সাবেক কনস্টেবল এবাদুর রহমান সহ 4 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হবে 19 নভেম্বর। মঙ্গলবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রশিদ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। অভিযুক্তরা হলেন সিলেটের বিমানবন্দর থানার সাবেক কনস্টেবল এবাদুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ও পুলিশের কথিত সোর্স আতাউর রহমান গেদা এবং মাহিব হোসেন মাসুম। মামলায় 37 জনের সাক্ষ্য নেওয়া হবে। চলতি বছরের 11 মার্চ নগরীর শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4th শ্রেণীর ছাত্র আবু সাইদকে অপহরণের পর হত্যা করা হয়। আজকে অলরেডি 4 জন আসামির বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে এবং মামলাটা দ্রুত নিষ্পত্তি হবে এবং আগামী বৃহস্পতিবার থেকে সাক্ষী ডেলি হবে। 19 তারিখ থেকে ডেলি সাক্ষী হবে এবং দ্রুত আমরা এই মাসে আশা করি মামলাটা দ্রুত গতিতে আমার আবু সাইদের বিচার চাই এবং 4 জনের ফাঁসি চাই। ব্লগার ও লেখক হত্যা এবং বুদ্ধিজীবী হত্যার হুমকি মোকাবেলায় জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন অধ্যাপক আনিসুজ্জামান। সকালে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এই আহ্বান জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এই কর্মসূচির আয়োজন করে সম্মিলিত সামাজিক আন্দোলন। অসাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইয়ে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। তারা বলেন, মুক্তিযুদ্ধের সময় যেমন তালিকা করে লেখক বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে, ঠিক সেভাবে এখন একটি চক্র তালিকা করে হত্যাকাণ্ড চালাচ্ছে। মানুষ সচেতন থাকলে, সক্রিয় থাকলে সর্বপ্রকার অশুভ শক্তি পরাজিত হয়। আজকের দিনও আমাদের দেশে মানুষের ঐক্য দরকার, সচেতনতা দরকার, সক্রিয়তা দরকার। শুধু অধ্যাপক আনিসুজ্জামান নয়, নামে বেনামে এবছর 20 জন বুদ্ধিজীবীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। নিরাপত্তাহীনতার কারণে দেশ ছেড়েছেন অন্তত 12 জন ব্লগার। পুলিশ বলছে সবাইকে নিরাপত্তা দেওয়া সম্ভব না হলেও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। লেখক প্রকাশক হত্যার নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়ার 24 ঘন্টার মধ্যেই গত 10 নভেম্বর মোবাইলে SMS-এ হত্যার হুমকি পান অধ্যাপক আনিসুজ্জামান। ওই দিনই গুলশান থানায় সাধারণ ডায়েরির পর পুলিশের নিরাপত্তা দেয়া হচ্ছে তাকে। একইভাবে হত্যার হুমকি পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসান আজিজুল হক। এর আগে হুমকি দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.ম.স আরিফিন সিদ্দিকী সহ 15 জন বুদ্ধিজীবীকে। অভিজিৎ হত্যার দিনই প্রাণনাশের হুমকি পান বাবা অজয় রায়। আমি যখন বিশেষ করে বের হই, গেটের সামনে এই যে কালো ব্যাগওয়ালা কোনো যুবক বা একাধিক যুবক ঘোরাফেরা করছে কিনা, তা আমাকে যখন সিকিউরিটি থেকে আমাদের গার্ড থেকে বলে যে না স্যার সেরকম কোনো নাই, তখন আমি বেরাই। পুলিশ বলছে হুমকিদাতাদের চিহ্নিত করতে কাজ করছে তারা, আর সেই সঙ্গে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দেয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা। নিরাপত্তা বলয়ের মধ্যে আনা হয়েছে,
তাদের সাথে পুলিশের সার্বক্ষণিক যোগাযোগ আছে, তাদেরকে সিকিউরিটি টিপস দেওয়া হয়েছে এবং তারা যদি কোথাও কোনো জায়গায় কোনো অনুষ্ঠানে যায় সেগুলো পুলিশ তাদেরকে শেয়ারও করতেছে। জঙ্গি হুমকিতে আছেন তরুণ লেখক ও ব্লগাররা। এরই মধ্যে দেশ ছেড়েছেন অধ্যাপক হুমায়ুন আজাদের ছেলে অনন্য আজাদ। গণজাগরণ মঞ্চের কর্মী ও ব্লগার শাম্মী হক ও মুন্সী বাঁধন এ মাসে চলে গেছেন জার্মানিতে। দেশের বাইরে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন আরও কয়েকজন। সাম্প্রতিক এ অবস্থায় উদ্বিগ্ন প্রগতিশীল মহল। তারা বলছেন ৭১-এর তালিকা করে বুদ্ধিজীবীদের হত্যার পদ্ধতি অনুসরণ করছে এখনকার জঙ্গিরা। মওদুদিবাদী দর্শন যদি বাংলাদেশে যদি চালু থাকে, তাদের সাহিত্য, তাদের ওয়াজ মাহফিল কিংবা তাদের এই যে কওমি মাদ্রাসা বলুন, আলিয়া মাদ্রাসায় যেসব পাঠ্যসূচি, যেগুলো বই পড়ানো হয়, তো এগুলো করে তো ছেলেরা তো সন্ত্রাসী হয়ে বেরিয়ে আসবে। ২০১৩ সালে হেফাজতের উত্থানের সময়ে তৈরি করা হয় ৮৪ জন ব্লগারকে হত্যার তালিকা। সন্ত্রাসী হামলায় খুন হয়েছেন সেই তালিকার রাজীব হায়দার, অভিজিৎ রায়, নীলাদ্রি চট্টোপাধ্যায় ও অনন্ত বিজয় দাস। শাহরিয়ার, অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খালেদ, আমরা প্রোটেস্ট দেখছিলাম শুধু দেশে না, দেশের বাইরেও কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন প্রতিবাদ করছে বিষয়টা। আমার একটি সংবাদ চোখে পড়লো, সেটা হলো পুরা বিশ্বের ১৫০ জন এমিনেন্ট রাইটার বাংলাদেশ গভর্নমেন্টের কাছে একটি চিঠি দিয়েছে। সেটা গার্ডিয়ানে এসেছে। সেখানে বিশ্ববিখ্যাত বিভিন্ন লেখক আছে, যেমন ব্রিটিশ ইন্ডিয়ান সাহিত্যিক আছেন সালমান রুশদি, মার্গারেট অ্যাটউড আছেন, তারপর ইয়ান মার্টেল। এরা সবাই বাংলাদেশ গভর্নমেন্টকে লিখেছে যে স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার যেন রক্ষা করা হয়, এভাবে ব্লগারদের, লেখকদের যেন খুন না করা হয়, বিষয়টা যেন সিরিয়াসলি নেয় সরকার, সে বিষয়ে কিন্তু একটা চিঠি আমি দেখছিলাম। এছাড়া আরেকটি চোখে পড়ছিল পেন ইন্টারন্যাশনাল, রাইটারদের একটি সংগঠন আছে, আপনারা জানেন। তারা একটি পিটিশন তাদের পেজে দিয়েছে, যে কেউ সেখানে লগ ইন করে পিটিশনে ইয়ে করতে পারে। সেটাও বাংলাদেশ প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্টকে অ্যাড্রেস করে বাংলাদেশের যে রাইটার এবং ব্লগারদের সেফটির জন্য। তার মানে এখন বিষয়টা আসলে পুরা আপনি দেখছেন যে অনেক বিদেশি নামি দামি অনেক লেখক যারা আসলে নিজেদেরকে নানা রকম ভাবে নিজেদেরকে পরিচিত করেন, কেউ আস্তিক, কেউ নাস্তিক, কেউ এইটাই বিশ্বাস করেন, কেউ ওইটাই বিশ্বাস করেন। তারা, আমি কিন্তু কথা বলছিলাম আজকে নানা ধরনের ইসলামী মতাদর্শের নানা যে শাখা আছে, নানা রকম যে আছে, তাদের অনেকের সাথে, তাদের প্রত্যেকেই বলেছেন আমাকে, আমি আসলে এই পর্যন্ত একজনকেও পাই নাই যারা বলছেন যে এইভাবে মারাটা আসলে ইসলাম সম্মত বা ইসলামকে চাচ্ছে যে এরকম করে মারা হোক। আমি আসলে একজনকেও পাইনি। মানে ধরেন ইসলামের মধ্যেও তো নানা ধরনের বিশ্বাস আছে, কেউ 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 ধরেন একটি নির্দিষ্টভাবে পীর বা ওদের বিশ্বাস করে, কেউ হয়তো বিশ্বাস করে, বিভিন্ন মতাদর্শ আছে। আমি মানে অনেক লোকের সাথে কথা বললাম, অনেক ধরনের, আমার কাছে যতগুলি ধরন মনে হয়েছে, তাদের কেউ কিন্তু বলছে না যে এটি আসলে ইসলাম সমর্থন করে বা এটা দিয়ে কোনোভাবে ইসলামকে বাঁচানো হচ্ছে। তাহলে এইটাকে একটা বড় ষড়যন্ত্রের বা বড় মূর্খতার অংশ বলে আসলে মনে হয়। আমি দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, তিনি লিখে দেখাচ্ছেন যে সূরাটি, সূরা আনফাল উদ্ধৃত করে যে উৎসাহিত করা হচ্ছে যে অমুককে মেরে ফেলো, অমুকদের স্কন্ধে আঘাত করো, সেটি আসলে ভুল ব্যাখ্যা করা হচ্ছে নানাভাবে। ইসলাম ওরকম ভাবে কাউকে কোনো ভিন্ন মতাবলম্বীকে এরকম করে মারতে বলে না। ধর্মই আসলে, সব ধর্মই শান্তির কথা যেহেতু বলে, এরকম কোনো কিছু বলার আমি জানি না, মানে আমি আসলে ধর্ম বিশেষজ্ঞ নই, কিন্তু আমি ব্যক্তিগত উদ্যোগে যাদের সঙ্গেই দেখা হচ্ছে, যারা ইসলাম ধর্ম প্র্যাকটিস করেন বা ইসলাম ধর্ম সম্পর্কে জানেন, তাদের কাছে জানতে চাইছি, তারা কেউ আমাকে এখন পর্যন্ত বলেন নাই যে ব্লগারদের মারাটা ইসলাম ধর্মের কোন অংশের দ্বারা এটা ইয়া হতে পারে। আরেকটি বিষয় মহুয়া, যে পুলিশের যে বিবৃতিটা, আমার কাছে একটা বিষয় একটু অস্পষ্ট। তারা বলছেন যে আসলে গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে তারা নিরাপত্তা দেবেন। তো এখানে আসলে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্ট্যান্ডার্ডটা কি বা কি হলে মানে অন্যদের তাহলে সেক্ষেত্রে কি হবে? যেটা কথাটা আসলে অধ্যাপক আনিসুজ্জামানের ইয়ের প্রেক্ষিতে, ধরেন অধ্যাপক আনিসুজ্জামান ব্লগাররা কি গুরুত্বপূর্ণ না খুব বেশি পাচ্ছেন কিনা? এখন দেখেন, আপনি ব্লগার ধরলে তো আপনি ব্লগার, আমি ব্লগার, আপনি টুইটারে ব্লগ করেন, মাইক্রো ব্লগ, কিন্তু আপনি ব্লগার, মানে ব্লগারের যে বড় সংজ্ঞা, সেই ক্ষেত্রে হয়তো আমরা অনেক টুইটারে ব্লগ করে মাইক্রো ব্লগ, কিন্তু আপনি ব্লগার, মানে ব্লগারের যে বড় সংজ্ঞা, সেই ক্ষেত্রে হয়তো আমরা অনেক আসলে প্রত্যেকের নিরাপত্তা দেয়া রাষ্ট্রের পক্ষে আসলে কতটুকু সম্ভব সেই প্রশ্নটা কিন্তু অনেকেই করেন। যাই হোক, আমরা যে সংখ্যাটা দেখছিলাম যে 20 জনকে অলরেডি হুমকি দেওয়া হয়েছে, এটা আসলেই অনেক আশঙ্কার বিষয়। আমরা সেই আশঙ্কা থেকে নিশ্চয়ই মুক্তি পাবো, তবে তার আগে একটা বিরতি নিয়ে আসছি। 9টা 21 মিনিটে ফিরলাম রাত 9টায় বাংলাদেশে।
সন্ত্রাসী ও জঙ্গিদের সম্পর্কে গোয়েন্দা তথ্য বিনিময়ে একমত হয়েছে বাংলাদেশ ও ভারত। কারাগারে আটক দুই দেশের নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে দিতেও হয়েছে সমঝোতা। ঢাকায় দুই দেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে এই সমঝোতা হয়। এছাড়া সীমান্তে গুলি ও হত্যার ঘটনা শূন্যে নামিয়ে আনার ব্যাপারেও একমত হয়েছে দুই দেশ। বাংলাদেশ ভারত বন্দি বিনিময় চুক্তি সইয়ের পর সম্প্রতি বাংলাদেশ ভারতকে ফেরত দেয় বহুল আলোচিত বন্দি অনুপ চেটিয়াকে, আর বাংলাদেশ ফেরত পায় নারায়ণগঞ্জের 7 খুন মামলার আসামি নূর হোসেনকে। দুদিন ব্যাপী বাংলাদেশ ভারত সচিব পর্যায়ের বৈঠকে আলোচনায় আসে দু দেশের কারাগারে থাকা অন্যান্য বন্দীকে ফিরিয়ে আনার বিষয়ে। বঙ্গবন্ধু 2 খুনি 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলার 2 আসামি মুরসালিন মুত্তাকিন সহ অনেকে আছে ভারতের কারাগারে। বাংলাদেশে আছে দাউদ মার্চেন্ট সহ ভারতের বেশ কয়েকজন জঙ্গি। যারাই ওখানে আছে তাদেরকে আমরা ফিরিয়ে আনবো। এটা নির্দিষ্ট কোনো নেতা বা নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য না, সকলের জন্য যত তাড়াতাড়ি সম্ভব সেটি হলো টাইম ফ্রেম। সচিব পর্যায়ের বৈঠকে আলোচনা হয় সীমান্ত হত্যা, মাদক ও মানব পাচার বন্ধ, ভিসা সহজ করা, সমুদ্র সীমা অতিক্রম করে আটকে পড়া জেলেদের ফেরত আনার বিষয়। সন্ত্রাস ও জঙ্গিবাদের ব্যাপারে গোয়েন্দা তথ্য আদান প্রদানের বিষয়ে দু দেশ সহযোগিতার আগ্রহ প্রকাশ করে। আশ্বাস তো 100% যে সীমান্তে কোনো ধরনের কিলিং হবে না, কিন্তু একটা কথা বলতে হবে যে আমাদের লোকজন যদি আন্তর্জাতিক কিছু নিয়ম কারণ না মানে, সেখানে যদি কোনো আপত্তিকর কোনো ঘটনা ঘটায়, সেক্ষেত্রে যেটি আমাদের বলেছে যে আমাদের লোকজন যদি কোনো ধরনের অনৈতিক অবৈধ কাজ না করে, ট্রেসপাস না করে, তাহলে এটি জিরো লেভেলই থাকবে, এটি কখনোই পারবে না। এছাড়াও বৈঠকে বাংলাদেশের বাংলাবান্ধায় নবনির্মিত স্থল সীমান্ত বন্দরটি দ্রুত চালু করতে ভারতের সহযোগিতা চাওয়া হয়। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ ও ভারতের সহযোগিতার ক্ষেত্র আরো জোরদারের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের স্বরাষ্ট্র মহাসচিব রাজীব মেহরিশির সঙ্গে বৈঠকে তিনি এ তাগিদ দেন। দুই দেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে অংশ নিয়ে ঢাকা থেকে আগে গণভবনের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন রাজীব। এ সময় শেখ হাসিনা বলেন, বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে যানবাহন চলাচল চুক্তি হয়, আঞ্চলিক সহযোগিতা জোরদার হয়েছে। রাজীব মেহরিশি আরো জানান, বাংলাবান্ধা স্থল বন্দরে যানজট যাতে না হয় সে ব্যাপারে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহযোগিতা করবে। পরে নেপালের রাষ্ট্রদূত হরিকুমার শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এদিকে বাংলাদেশের ভেতর দিয়ে পণ্য পরিবহনে প্রতি টনে 192 টাকা মাশুল দেবে ভারত। নয়াদিল্লিতে দুই দেশের নৌ সচিব পর্যায়ে বৈঠকে সোমবার রাতেই সিদ্ধান্ত হয়েছে। ট্রানজিটের আওতায় পণ্য পরিবহনের মাশুল আদায়ের ফলে দু দেশই লাভবান হবে বলছেন বিশ্লেষকেরা। চলতি বছরের জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের সময় দুদেশের মধ্যে ট্রানজিটের মাধ্যমে পণ্য পরিবহনের বিষয়ে সিদ্ধান্ত হয়। সোমবার নয়াদিল্লিতে শুরু হওয়া সচিব পর্যায়ের বৈঠকে চূড়ান্ত হলো মাশুল। ট্রানজিটের আওতায় ভারতের কলকাতা বন্দর থেকে পণ্য মংলার রায়মঙ্গল দিয়ে ঢুকবে বাংলাদেশে। সেখান থেকে নৌপথে পণ্য যাবে আশুগঞ্জ বন্দরে। এরপর সে পণ্য সড়কপথে আখাউড়ের স্থলবন্দর হয়ে 51 কিলোমিটার পথ পাড়ি দিয়ে যাবে ভারতের আগরতলায়। 192 টাকা মাশুলের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের চার্জ 130 টাকা, নৌ পরিবহন কর্তৃপক্ষের তদারকি চার্জ থাকবে 10 টাকা, আর সড়ক পরিবহন কর্তৃপক্ষ পাবে 52 টাকা। এর বাইরে পণ্য পরিবহনের নিরাপত্তা দেওয়া হলে প্রতি টনে অতিরিক্ত 50 টাকা চার্জ পরিশোধ করতে হবে ভারতকে। কানেক্টিভিটি ইমপ্রুভ হলে এখানে ইন্ট্রা রিজিওনাল ট্রেড সেটা বাড়ে এবং তার ফলে পার্টিসিপেটিং সব দেশই কিছু না কিছুর উপকৃত হয়। ট্রানজিট সংক্রান্ত জাতীয় কোর কমিটির আহ্বায়ক জানান, দূরত্ব বিবেচনায় তারা একটি ফি সরকারের কাছে জমা দিয়েছিলেন। নির্ধারিত ফি তাদের দেয়া হিসেবের তুলনায় কম হয়ে গেছে। ট্রানজিটের খরচ এবং মাশুল আপনি কি আদায় করবেন এটা কোনো ফিক্সড বিষয় না, এটা কিন্তু ভেরিয়েবল বিষয়। আপনি যে পরিমাণ খরচ করবেন সেই খরচটা রিকভার করবেন। অ্যাপারেন্টলি আমার কাছে যেটা মনে হচ্ছে একটু লোয়ার সাইড। ইনফ্লেশন রেট যদি হাই অ্যান্ড লো হয় কোনো সময়, যাতে সেটা এফেক্টেড না হয়, সেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে ডলারে নির্ধারণ করা উচিত এবং সেটা পার টন পার কিলোমিটারের ভিত্তিতে করা উচিত। তারা বলেন, নৌ, সড়ক ও রেলের ট্রানজিটের ক্ষেত্রে আলাদা আলাদা চুক্তি হলেও সমন্বয়ের জন্য একটি সংস্থাকেই দায়িত্ব দিতে হবে। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলাধুলার খবর জানতে রুবাইদ ইফতেখার আমাদের সঙ্গে আছেন। খালেদ, আজকেও বাংলাদেশের একটা অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ ছিল, সেটাতে খুব ভালো করতে পারেনি বাংলাদেশ, 4-0 ব্যবধানে হেরেছে। সেই খবরটা জানাবো এবং আরো কিছু খবর জানাবো, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। যখন ফিরবো তখন অন্যান্য সংবাদের সাথে আরো জানাবো।
জিম্বাবুয়ের বিপক্ষে নারী ক্রিকেটারদের দাপুটে শুরু, রুমানা সালমান কৃতিত্বে প্রথম টি-20তে 35 রানের জয়। শিরোপা জেতায় ঢাকা ডায়নামাইটসের লক্ষ্য, বিপিএল দিয়ে জাতীয় দলে ফিরতে চান জুনায়েদ ও তাসকিন। বিপিএলের তৃতীয় আসরের শিরোপা ঢাকাতেই রেখে দিতে চায় নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ডায়নামাইটস। লোগো জার্সি উন্মোচন অনুষ্ঠানে এমন লক্ষ্যই জানালেন দলের কোচ মিকি আর্থার এবং সহ-অধিনায়ক নাসির হোসেন। ক্রিকেটের সাথে গ্ল্যামার, বিনোদন আর আনন্দের চমৎকার মিশেল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। ঢাকার ডায়নামাইটসের জমকালো আয়োজনে অভাব ছিল না এর কোনোটিরই। প্রধান নির্বাহীর শুভেচ্ছা বক্তব্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। এরপর কিংবদন্তি কুমার সাঙ্গাকারার শুভেচ্ছা বার্তা ভেসে আসে ভিডিও স্ক্রিনে। ঢাকার সবচেয়ে বড় নাম আর অধিনায়ক আসছেন শুক্রবার। গেল দুইবারের চ্যাম্পিয়নশিপ থেকে গেছে রাজধানীতেই। ফ্র্যাঞ্চাইজি বদলালেও বদলায়নি লক্ষ্য। সহ অধিনায়ক নাসির হোসেন জানিয়ে দিলেন শিরোপার জন্যই লড়বে ঢাকাইয়ারা। সুর মেলালেন কোচ মিকি আর্থারও। চাপ আসলে সেরকম কোনো কিছু থাকবে না, আর খেলাধুলার মধ্যে তো চাপ থাকে, এটা স্বাভাবিক। আর হচ্ছে ভালো লাগতেছে, ঢাকা দুবার পরপর চ্যাম্পিয়ন হচ্ছে, চেষ্টা করবো এবারকার ইনশাল্লাহ আমরা সবাই মিলে যে এবারকার জানি চ্যাম্পিয়ন হয়ে যাবো। অনুশীলনে ক্রিকেটারদের সাথে পরিচয় হয়েছে। এ দলে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে যাদের দিয়ে ভালো কিছু সম্ভব। আশা করছি ঢাকাকে সাফল্য এনে দিতে পারবো। আর ফ্র্যাঞ্চাইজির কর্ণধার জানালেন বিপিএল-কে পরিচ্ছন্ন ও দর্শকদের কাছে আরো আকর্ষণীয় করে তোলাটাই তাদের লক্ষ্য। ক্রিকেট বোর্ড থেকেও আমরা ওনাদের কাছ থেকে উদ্যোগ চাচ্ছি যে ওনারা আমাদের রুলস রেগুলেশন আরো স্ট্রিক্ট করে, আরো স্ট্রং করে, সো দ্যাট আগে যেগুলি জিনিস হয়েছে ওটা যেন এইবার না হতে পারে। এবং ঢাকা ডায়নামাইটসের পক্ষে থেকে আমাদের ব্যক্তিগতভাবে আমরা যা যা জিনিস করতে পারি এটারে মেনটেন করার জন্য, সো দ্যাট এরকম জিনিস এবার না হয়, আমরা 100% চেষ্টা চালিয়ে যাব। মঙ্গলবার হালকা অনুশীলন করেছে ঢাকা ডায়নামাইটস। বুধবার পুরোদমে দেশীয় ক্রিকেটারদের সাথে অনুশীলনে নামবে তারা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাঁহাতি স্পিনার হিসেবে রংপুর রাইডার্স একাদশে জায়গা পাওয়াটা চ্যালেঞ্জের, বললেন আরাফাত সানি। অন্যদিকে বিপিএল দিয়ে জাতীয় দলে জায়গা করে নিতে চান চিটাগং ভাইকিংসের তাসকিন আহমেদ এবং সিলেট সুপারস্টার্সের জুনায়েদ সিদ্দিকী। 4 জন বাঁহাতি স্পিনার নিয়ে দল গড়েছে রংপুর রাইডার্স। আইকন সাকিব আল হাসানের সাথে আছেন আরাফাত সানি, সাকলাইন সজীব এবং মুরাদ খান। জাতীয় দলের হয়ে খেলেন নিয়মিত, কিন্তু রংপুর রাইডার্সের একাদশে জায়গা পাওয়াটা চ্যালেঞ্জ বলে মনে করছেন আরাফাত সানি। চ্যালেঞ্জিং থাকলে হয়তো একটা ফোকাসটা আমার কাছে মনে হয় যে বেশি থাকতে হয়। সো এটা কোনোই না, ম্যাটার না, কারণ যেহেতু খেলতেছি আমার জায়গাও কিন্তু আরও লেফট আর্ম স্পিনার আছে, নট অনলি যে আমার রংপুর রাইডার্সে, সব জায়গায় কিন্তু থাকে কম্পিটিশন। বাট সেটাই কিন্তু মজা বা চ্যালেঞ্জিং ব্যাপার। যদি সেখানে যদি আমি সাকসেস হতে পারি নিজের কাছে খুব প্রাউড মনে হয়। ইনজুরির কারণে দেশের হয়ে 2টো সিরিজ খেলতে পারেননি তাসকিন। দলে ফেরার মঞ্চ হিসেবে চিটাগাং ভাইকিংসের হয়ে সেরাটা দিতে চান তিনি। অন্যদিকে সবশেষ 2012 সালে জাতীয় দলের জার্সি গায়ে চেপেছিলেন জুনায়েদ সিদ্দিক। সিলেট সুপারস্টার্সের হয়ে মাঠ মাতাতে চান এই ওপেনার। লক্ষ্যটা নির্বাচকদের নজর কাড়ার। সবথেকে বড় ইচ্ছা হলো বাংলাদেশ টিমে আবার ভালো মতো খেলা। তো এর জন্য এই টুর্নামেন্টটা অনেক ইম্পর্টেন্ট আমার জন্য, কারণ এটা অনেক বড় টুর্নামেন্ট, প্লাস ইন্টারন্যাশনাল লেভেলের সুপারস্টাররা খেলবে, তারা অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, তো তাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করতে পারবো, অনেক কিছু শিখতে পারবো। অবশ্যই একটা গোল আছে, যেহেতু অনেকদিন টিমের বাইরে আছি, হার্ডওয়ার্ক করছি, তো চেষ্টা করব যদি বিপিএলটা ভালো করতে পারি। সামনে টি20 ওয়ার্ল্ড কাপ আছে, আরও কোনো যদি অপরচুনিটি আছে চেষ্টা করবো এটা থেকে ভালো কিছু করার। 20 নভেম্বর হবে বিপিএলের উদ্বোধন এবং 22 নভেম্বর শুরু হবে দেশের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেট লিগের আসর। আমিরুল বাপ্পি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে যুব এশিয়া কাপ হকিতে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে 2-0 গোলে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ের ফলে 3 ম্যাচ থেকে 6 পয়েন্ট পেল লাল সবুজরা। মালয়েশিয়ার কুয়েন্তেনে ম্যাচের শুরু থেকে অ্যাটাকিং খেলে সারওয়ার মিলনরা। ফলটা অবশ্যের সাথে সাথে ম্যাচের 25 মিনিটে দলকে লিড এনে দেন মোহাম্মদ সারওয়ার হোসেন। 49 মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় বাংলাদেশের, স্কোর করেন মিলন। শেষ পর্যন্ত 2-0 গোলের জয় নিয়ে পুল বি এর দ্বিতীয় স্থান নিশ্চিত করে বাংলাদেশ। এর আগে ওমানকে 5-4 গোলে হারিয়েছিল বাংলাদেশ। এই ছিল আমার কাছে খেলাধুলার সবশেষ আপডেট। অন্যান্য কিছু খবর জানাবেন খালেদ এবং মহুয়া। ধন্যবাদ রুবাইদ। বাংলাদেশে সফররত নেদারল্যান্ডসের রানী মেগজিমা 2টি পোশাক কারখানা পরিদর্শন করেছেন। এ সময় তিনি শ্রমিকদের সঙ্গে কথা বলেন। সকালে টঙ্গীর গাজীপুরা এলাকায় ভিয়ালা টেক্স পোশাক কারখানা পরিদর্শনে যান মেগজিমা। সঙ্গে ছিলেন ব্র্যাকের চেয়ারম্যান ফজলে হাসান আবেদ। নেদারল্যান্ডসের রানী কারখানা কর্মপরিবেশ ও শ্রমিকদের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলেন। পরে শ্রীপুরের রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের ডিজিটাল সার্ভার সেন্টার ও টঙ্গীর দত্তপাড়ায় ঝর্ণা ফেব্রিক্স কারখানা পরিদর্শন করেন। বুধবার দুপুরে রাষ্ট্রপতি আব্দুল হামিদের
সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে যাবেন রানী মেঘজিমা। এর আগে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন তিনি। আরো খবরের আগে নিচ্ছি একটি বিরতি। রাত 9:48 আমরা ফিরে এলাম। প্রতি টন ভারতীয় পণ্যের মাশুল 192 টাকা। এই বিষয়ে আপনাদের পাঠানো মতামত জানিয়ে দিচ্ছি। এবার 192 টাকা মাশুলকে অনেকেই আসলে কম মনে করছেন। আমাদের দর্শকদের মধ্যে এম এ মনিরুল ইসলাম, তিনি মনে করছেন যে ফ্রি করে দেন, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। কাজী খালেদ নিজাম বলছেন যে পণ্যের মাশুল কম নেওয়া ভারতের প্রতি সহানুভূতি নয় কি। মোহাম্মদ তারেক মজুমদারও বলছেন যে ফ্রি দিয়ে দেন, 192 টাকা না নিয়ে তাদেরকে আরো খুশি করতে পারবেন। আমার মনে হয় যে সবাই যেই বিষয়টির প্রতি এটা কতটা হলে বাংলাদেশের লাভ হতো, আসলে এক দেশের লাভ দিয়ে কি শুধু এটা নির্ধারণ হয় না, দুই দেশের একটা দুই দেশেরই আসলে একটা উইন উইন সিচুয়েশনের মধ্যে হয়। আসলে আমরা প্রথম যখন 2011-12 সালে এই নিয়ে কথা বলছিলাম তখন আমার যতদূর মনে পড়ে যে 500 টাকার চেয়েও কিছু বেশি আমরা মাশুলের কথা বলছিলাম সে সময়, সেটাতে 192 টাকা যে করা হয়েছে। তবে এর কিছু ব্যাখ্যা আছে। আমরা হয়তো সেই সময় যে রাস্তাগুলি আছে সেই রাস্তাগুলি মেইনটেনেন্স এবং তৈরির ভার ভারতকে কিছুটা দেওয়া হবে। তবে পুরো চুক্তিটা দেখা গেলে এবং যখন এটি আসলে ফাইনালাইজ হবে তখন এটি নিশ্চয়ই আরো বোঝা যাবে। মনিরুল ইসলাম বলছেন দুই দেশ লাভবান হবে নাকি শুধু ভারত, এটা এখন দেখার বিষয়। আব্দুর রহমান বলেছেন ভারত আমাদের কোনোদিনই ভালো চায় না। তামিম খান বলছেন আমার মনে হয় বাংলাদেশের চেয়ে ভারত বেশি লাভবান হবে। মোহাম্মদ রাসেল একটা অঙ্ক দিয়ে দিচ্ছেন যে প্রতি টনে 1330 টাকা করে নিলে হয়তো ঠিক হবে। যেমন হাসিবুল হক বলছেন ভারতের সে বলে 1000 কিলোমিটার পথ জ্বালানি খরচ 141 কর্মঘন্টা যানবাহনের মেইনটেনেন্স ব্যয়, আমরা কি দিলাম সেই হিসাব করলে ট্রানজিট ফি তামাশা মাত্র আমাদের নতজানতরের প্রতিচ্ছবি। যাই হোক, আমরা শেষ করছি। দর্শকদের ধন্যবাদ এই বিষয়ে তাদের মতামত দেওয়ার জন্য। আমরা পরের খবরটিতে যাচ্ছি। সেটি মাত্র 12 বছর বয়সে সিনেমায় প্রথম প্লেব্যাক করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। এরপরে সবটাই কেবল এগিয়ে যাওয়া আর জয় করা গল্প। জাদুকরী কণ্ঠে দর্শক মাতানো শিল্পী রুনা লায়লা আজ তার 63তম জন্মদিন। জাদুকরী কণ্ঠ যাকে পৌঁছে দিয়েছে উপমহাদেশের অজস্র সঙ্গীত পিয়াসীর হৃদয়ের গভীরে। 1952 সালের 17 নভেম্বর জন্ম সিলেটে। সঙ্গীতের আবহেই কেটেছে শৈশব। 12 বছর বয়সে পাকিস্তানি ছবিতে প্রথম প্লেব্যাক। বাংলাদেশ ও ভারতের চলচ্চিত্রে তার গাওয়া অসংখ্য গান পেয়েছে বিপুল শ্রোতাপ্রিয়তা। আধুনিক পপ, গজল যে কোনো গানই আলাদা মাত্রা পেয়েছে তার সুরেলা কণ্ঠে। বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি সহ 18টি ভাষায় 10,000-এরও বেশি গান গেয়েছেন এই শিল্পী। 90-এর দশকে পাকিস্তানি সুরকার নিসার বাজমির সুরে 3 দিনে 30টি গানে কণ্ঠ দিয়ে নাম লেখান গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। দেশের মাটিতে পেয়েছেন স্বাধীনতা পদক ও 6 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ভারতের সাইগল পুরস্কার, পাকিস্তানের নিগার পুরস্কার সহ অসংখ্য সম্মাননা অর্জন করেছেন এই শিল্পী। জীবনের 63 বছর পার করা শিল্পী চান আগামীতেও ভক্তদের ভালোবাসা পাশে থাকবে তার। অসংখ্য গুড উইশেস, বার্থডে উইশেস, ভালোবাসা, শ্রদ্ধা অনেক কিছু পেয়েছি আজকে আমার ভক্ত শ্রোতাদের কাছ থেকে। আমি আমার গানগুলো আপনাদের উপহার দিতে চাই। আপনারা ভালো গান শুনবেন, আমাদের নতুন প্রজন্মের যারা শিল্পীরা আজকাল গান করছেন তাদেরকে উৎসাহ দেবেন। আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো অনেক অনেক বছর আপনাদেরকে এইভাবে গান শুনিয়ে যেতে পারি। সুর ও সঙ্গীতের অনবদ্য এই শিল্পী জীবনের শেষ দিন পর্যন্ত নিবেদিত থাকতে চান সঙ্গীতেরই জন্য। দোলা রোজারিও, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শুভ জন্মদিন রুনা লায়লা, আপনি যেখানেই থাকবেন ভালো থাকবেন, আরো অনেক বছর আমাদেরকে গান শোনাবেন, আমরা সেটি আশা করছি। হ্যাঁ, আমরা সেটাই আশা করছি এবং অনেক অনেক শুভকামনা। পরের সংবাদটিও বেশ মজার, এটি বলতে চাই অস্ত্রোপচারের পর এখন নতুন চেহারায় যুক্তরাষ্ট্রের দমকল কর্মী প্যাট্রিক হার্ডিসন। অগ্নিদগ্ধ হওয়ার পর চেহারা বিকৃত হয়ে যায় তার, তবে সেদিন এখন অতীত। গত আগস্টে আরেকজনের মুখমণ্ডল সফলভাবে প্রতিস্থাপনের পর দিব্যি স্বাভাবিক মানুষে পরিণত হয়েছেন হার্ডিসন। 2001 সালে দায়িত্ব পালনের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ হন দমকল কর্মী হার্ডিসন। আগুনে পুড়ে যায় তার পুরো মুখমণ্ডল, মাথার চামড়া। সম্প্রতি মুখমণ্ডল প্রতিস্থাপনের পর চেহারা ফিরে পেলেন এই মার্কিন নাগরিক। এজন্য লাগে 26 ঘণ্টা ধরে জটিল অস্ত্রোপচার। অস্ত্রোপচারটি করেন প্লাস্টিক সার্জন এডুয়ার্ডো রড্রিগেজের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল। প্রতিস্থাপন করা হয় প্যাট্রিক হার্ডিসনের পুরো মুখমণ্ডল।
অস্ত্রোপচারের ফলে প্যাট্রিক তার চোখের পলক ফেলার ক্ষমতা ফিরে পেয়েছেন, এমনকি ফিরে পেয়েছেন মাথা ভর্তি চুল, ভ্রু, খোঁচা খোঁচা দাড়িও। এই অপারেশনটা খুবই তাৎপর্যপূর্ণ, কারণ এখানে আমরা হার্ডিসনের দৃষ্টিশক্তি ঠিক রাখার জন্য চোখের পাপড়ি সংযোজন করেছি। যত টিস্যু লাগানো হয়েছে এর আগে কোনো অপারেশনে তা লাগানো হয়নি। প্রতিস্থাপিত মুখমণ্ডলটি ২৬ বছর বয়সী যুবক ডেভিড রোডবার। গত আগস্টে একটি সাইক্লিং দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। প্রায় $10 লাখ সেই অস্ত্রোপচারের ৩ মাস পর ভালোভাবেই সেরে উঠেছেন হার্ডিসন। তবে চিকিৎসকরা বলছেন বাকি জীবন তাকে নিয়মিত ওষুধের উপরই থাকতে হবে। ফারহানা লুপা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল রাত ৯টায় বাংলাদেশে। শেষ করব চীনা পান্ডা হুয়া জেওয়াওয়ের কিছু ছবি দেখে, তার আগে আমরা বিদায় নিচ্ছি। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনের। শুভরাত্রি।